সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। আজকে আমরা আলোচনা করব অ্যাসিড বেস ডিসঅর্ডারের আরেকটি অংশ, রেসপিরেটরি অ্যালকালোসিস নিয়ে। তো আমি খুবই সংক্ষেপে আলোচনাটা শেষ করব এবং এটার মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হবে, যেটা আমাদের মেডিকেল শিক্ষার্থী, আমাদের চিকিৎসকগণের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং সকলেই জিনিসটা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এবং দয়া করে সকলেই কমেন্ট করবেন, কোনো কোশ্চেন থাকলে করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিস যে কারণে হয়, মূলত যে কারণটাতে হয় সেটাকে আমরা বলি অ্যালভিওলার হাইপারভেন্টিলেশন, অর্থাৎ বিভিন্ন কারণে হাইপারভেন্টিলেশন হয়। হাইপারভেন্টিলেশনটা কি? এটা হচ্ছে আমাদের অ্যালভিওলাই যখন আমাদের মেটাবলিক যে ডিমান্ডটা আছে, অর্থাৎ আমাদের শরীরে যে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে সেটাকে বের করার জন্য একটা নর্মাল ভেন্টিলেশন বা শ্বাস প্রশ্বাস আমরা চালিয়ে যাই, তার মাধ্যমে আমরা কার্বন ডাইঅক্সাইডটা ওয়াশ আউট করি। যদি কোনো কারণে এই ওয়াশ আউটের মাত্রাটা বেড়ে যায়, অ্যালভিওলাই এমন কোনো পরিস্থিতিতে সে বাধ্য হয় যে কার্বন ডাইঅক্সাইড বেশি বেশি করে তাকে বের করে দিতে হয়, তাহলেই সেটাকে অ্যালভিওলার হাইপারভেন্টিলেশন বলা হয়। তো অনেকে এটাকে ট্যাকিপনিয়ার সাথে গুলিয়ে ফেলে। ট্যাকিপনিয়া মানে রেসপিরেটরি রেট বৃদ্ধি পাওয়া। তো অ্যালভিওলার হাইপারভেন্টিলেশন হইলেই যে সবসময় ট্যাকিপনিয়া হবে তা কিন্তু নয়, এবং ট্যাকিপনিয়া রেসপিরেটরি অ্যালকালোসিসের খুব ক্লিনিক্যাল ফিচারও নয়। হ্যাঁ, বরং রুগীটা কিছুটা ডিজনিক থাকতে পারে, অর্থাৎ তার শ্বাস প্রশ্বাসটা একটু কষ্টবহুল হতে পারে, কিন্তু ট্যাকিপনিক পেশেন্ট বেশিরভাগ সময়ই থাকে না। সুতরাং এটা কেউই ট্যাকিপনিয়ার সাথে হাইপারভেন্টিলেশন মিলাবেন না। হাইপারভেন্টিলেশন এমন একটা প্রক্রিয়া যেটা আমরা চোখে দেখি না, এটা আমরা এবিজিতে পাই, অথবা কিছু ক্লিনিক্যাল ফিচার দেখে আমরা বুঝে ফেলি। তা আমরা খুব বেসিক কিছু মেকানিজম জানবো। এখানে আমরা দুইটা কেমিস্ট্রির সূত্র সম্পর্কে জানবো। এটা আমরা অলরেডি জানি। একটা হচ্ছে লা শাটেলির নীতি, আর একটা হচ্ছে হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন, যেটা আমাদের এবিজিতে সবসময় দরকার হয়। তো লা শাটেলির নীতি অনুযায়ী আমরা জানি যে আমাদের যে কোনো প্রোডাক্টের জন্য যে কাঁচামালগুলো আমরা দেই, আমরা যত সেটার কনসেন্ট্রেশন বা মাত্রা বৃদ্ধি করব, আমাদের প্রোডাক্টের হার তত বাড়বে। আবার যেহেতু এটা দ্বিমুখী বিক্রিয়া, আমরা যখন যোগানটা কমিয়ে দিব বা আমরা যখন কাঁচামাল কমিয়ে দেবো, তখন প্রোডাক্টটা আবার বিপরীত দিকে বিক্রিয়া করে সেটা সেই কাঁচামালে কনভার্ট হবে। তো একই জিনিস এখানে ব্যবহৃত হয়। এখানে কার্বনিক অ্যানহাইড্রেস যে এনজাইমটা থাকে আমাদের যে বডিতে কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হচ্ছে এবং পানি আছে, সেটা বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড তৈরি করে, সেটা আবার ভেঙে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট আয়নে বিভক্ত হয়, অর্থাৎ অ্যাসিড এবং অ্যালকালি দুইটাই আমরা পাচ্ছি। এখন যদি আপনি অনবরত কার্বন ডাইঅক্সাইড এবং পানির যোগান দিয়ে যান, তাহলে এই বিক্রিয়াটা সম্মুখমুখী সামনের দিকে চলতে থাকবে, অথবা রাইট হ্যান্ড সাইডে চলবে। কিন্তু আপনি যখনই কার্বন ডাইঅক্সাইড বা পানি যে কোনো একটাকে কমিয়ে দিলেন, বিক্রিয়াটা কিন্তু বিপরীত মুখে এসে আবার যেমন হাইড্রোজেন এবং বাইকার্বনেট আয়ন মিলে কার্বনিক অ্যাসিড তৈরি করবে, সেটা আবার বিপরীত দিকে গিয়ে ভেঙে কার্বন ডাইঅক্সাইড এবং পানি তৈরি করবে, অর্থাৎ সেগুলোর যোগান আবার দিতে থাকবে। এটা হচ্ছে লা শাটেলের নীতি। তো আমাদের রেসপিরেটরি অ্যালকালোসিসে আসলে এটাই হয়। হাইপার ভেন্টিলেশনের কারণে প্রচুর পরিমাণ কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায় এবং শরীরে কমে যায়। ফলে রক্তের মধ্যে বা আর্টেরিয়াল যে ব্লাড গ্যাস আমরা দেখি, সেখানে কার্বন ডাইঅক্সাইডটা আমরা কম পাই, এবং মানে রক্তের মধ্যে গ্যাসের যে চাপ, সেটাকেই পার্শিয়াল প্রেশার বলা হয়। এবং এক্ষেত্রে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড সাধারণত 35 মিলিমিটার মার্কারির কম হয়। তো যখন কার্বন ডাইঅক্সাইড কমতে থাকে, তখন লা শাতেলীয় নীতি অনুযায়ী বিক্রিয়াটা বিপরীত দিকে আসতে থাকে এবং হাইড্রোজেনের মাত্রা কমতে থাকে। তো হাইড্রোজেনের মাত্রা কমলেই আমরা জানি সেটা অ্যালকালোসিস, অর্থাৎ রেসপিরেটরি অ্যালকালোসিস। যেহেতু রেসপিরেটরি কারণে হচ্ছে, অর্থাৎ হাইপারভেন্টিলেশনে হচ্ছে, এই জন্য এটার নাম রেসপিরেটরি অ্যালকালোসিস। এবং এটাকে আরেকভাবে ব্যাখ্যা করা যায়, সেটা হচ্ছে হ্যান্ডারসন-হ্যাসেলবার্গ ইকুয়েশন অনুযায়ী আমরা জানি যে পিএইচ হচ্ছে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডের ব্যস্তানুপাতিক। অর্থাৎ আপনি যত কার্বন ডাইঅক্সাইড কমাবেন, তত পিএইচ বাড়বে, মানে অ্যালকালোসিস হবে। পিএইচ বাড়লেই সেটাকে অ্যালকালোসিস বলি। কত বেশি বাড়লে? পিএইচ যদি 7.45-এর বেশি বাড়ে, তাহলে আমরা তাকে অ্যালকালোসিস বলি। এবং এখানে এবিজিতে আমরা কিন্তু পিএইচটা বেশি পাবো, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কম পাবো। ওকে,
এখন আমরা এটার কতগুলো কারণ জানবো। কারণ দুইভাবে এখানে ভাগ করা যেতে পারে, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে পেরিফেরাল। অর্থাৎ একটা হচ্ছে ব্রেইনের, আমাদের যেহেতু রেসপিরেটরি সেন্টার থাকে সেটার কোনো প্রবলেম যদি হয় সেটার জন্য হতে পারে হাইপার ভেন্টিলেশন, অথবা লাংসের যে কোনো বিভিন্ন কারণে হাইপার ভেন্টিলেশন হতে পারে। আর 3 নম্বর কারণ হতে পারে যদি কোনো কারণে শরীরে মেটাবলিক অ্যাসিডোসিস হয়, সেটার কম্পেনসেটরি হিসেবে অটোমেটিকলি রেসপিরেটরি অ্যালকালোসিস থাকবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সেটা ভিতরে ভিতরে চলতে থাকে, এক্ষেত্রে পেশেন্ট তেমন সিমটোমেটিক থাকে না। কিন্তু সেন্ট্রাল বা পেরিফেরাল কোনো কারণে যদি রেসপিরেটরি অ্যালকালোসিস হয় তাহলে কিন্তু রোগী সিমটোমেটিক থাকবে। তো আমরা কিছু সিএনএস অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের কিছু কারণ যদি জেনে নিই, আমরা এটাকে পি দেন এসটিডি দিয়ে মনে রাখি। তো এসটিডি আমরা আসলে যারা মেডিকেলে আছে আমরা সবাই জানি, এসটিডিতে আমরা স্ট্রোক, ট্রমা, টিউমার এবং ডি ফর ড্রাগ এগুলোকে আমরা নির্দেশ করে থাকি। এই সেরেব্রাল এই যে কোনো কারণে এই হাইপার ভেন্টিলেশন কিন্তু হতে পারে, এবং কিছু স্ট্রোক মিমিক্স যেমন মেনিনজাইটিস, এনকেফালাইটিস সেগুলোতে হতে পারে। ড্রাগের মধ্যে 3টা ড্রাগ আমরা একটু জানবো যেগুলো রেসপিরেটরি সেন্ট্রালকে স্টিমুলেট করে, অর্থাৎ এই যে এসটিডি এই কারণগুলো এবং আরও কিছু কারণ আছে যেটা আমরা পি দিয়ে মনে রাখি, আমরা বলছি সেই কারণগুলো একত্রে যেটা করে কি করে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে স্টিমুলেট করে, অর্থাৎ রেসপিরেটরি সেন্টার স্টিমুলেট হয়। যত বেশি স্টিমুলেশন হবে তত বেশি ভেন্টিলেশন বাড়বে, অর্থাৎ হাইপার ভেন্টিলেশন হবে, কার্বন ডাইঅক্সাইড বেশি ওয়াশ হবে, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কমে যাবে, পিএইচ বাড়বে, অর্থাৎ রেসপিরেটরি অ্যালকালোসিস হবে। তো আমাদের প্রধান 3টা ড্রাগ হচ্ছে, একটা হচ্ছে স্যালিসাইলেট পয়জনিং, একটা হতে পারে নিকোটিন, যদি এক্সেসিভ নিকোটিন আমরা ইনটেক করি সেটা হতে পারে। আরেকটা ড্রাগ রয়েছে যেটা আমরা চিকিৎসাতে দিই সিওপিডির চিকিৎসায়, ডক্সাপ্রাম, সেটা রেসপিরেটরি সিস্টেম স্টিমুলেন্ট বা রেসপিরেটরি সেন্টার স্টিমুলেন্ট। সেটা এখানে আমরা ইচ্ছাকৃতভাবে রেসপিরেটরি সেন্টারটাকে স্টিমুলেট করছি, তো সেখানেও এই কারণগুলোতে রেসপিরেটরি অ্যালকালোসিস হতে পারে। আর পি দিয়ে যে মেইন কারণ, সবচেয়ে কমন যে কারণটা সেটা হচ্ছে যে প্যানিক অ্যাটাক, বা যেটাকে আমরা সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশন বলে থাকি, এবং আমরা সবাই এটাকে ফেস করেছি। অনেক বেশি হাইপার ভেন্টিলেশন হয় এবং রোগী কিন্তু ডিজনিক থাকে, কিন্তু আপনি খেয়াল করে দেখবেন রোগী কিন্তু ট্যাকিপনিক না, অর্থাৎ তার ব্রেদিং এফোর্টটা সেটা কিছুটা ইচ্ছাকৃতভাবেও থাকে। দেখবেন মনে হচ্ছে যে অনেক বেশি ভিগোরাস, বাট ইট ইজ নট ট্যাকিপনিয়া, ইট ইজ ডিজনিয়া, রেদার ইট ইজ ডিজনিয়া। ওকে, তো এই সাইকোজেনিক হাইপার ভেন্টিলেশনটা একটা কারণ। যদি এক্সেসিভ পেইন হয়, খুবই ইনট্র্যাক্টেবল পেইন, সেটা একটা কারণ। আরেকটা হচ্ছে পাইরেক্সিয়া, যদি খুব বেশি ফিভার থাকে, অর্থাৎ পেইন, সাইকোজেনিক অর প্যানিক অ্যান্ড পাইরেক্সিয়া, 3P, এটা একটা কারণ হচ্ছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম স্টিমুলেশন ফলোড বাই রেসপিরেটরি অ্যালকালোসিস। এরপরে হতে পারে পালমোনারি বিভিন্ন কারণ। সাধারণত অ্যাকিউট যে কোনো কন্ডিশনে বেশিরভাগ ক্ষেত্রে প্রথমেই রেসপিরেটরি অ্যালকালোসিস দিয়েই শুরু হয়, পরবর্তীতে সেগুলো যখন প্রোগ্রেসিভ হতে থাকে তখন রোগী হাইপার ভেন্টিলেশন হতে হইতে হইতে এক্সজশন হয়ে যায়, পেরিফেরির যে রিসেপ্টরগুলো সেগুলো এক্সজশন হয়, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম রেসপিরেটরি সেন্টারও এক্সজশন হয়, তখনই হাইপার ভেন্টিলেশন শুরু হয় এবং রেসপিরেটরি অ্যাসিডোসিস শুরু হয়। সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো প্রথমে যখন অ্যাকিউট কোনো কন্ডিশনে আসে তখন কিন্তু হাইপার ভেন্টিলেশন হয় এবং রেসপিরেটরি অ্যালকালোসিস হয়, এবং সবচেয়ে কমন কারণ হচ্ছে অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা। শুধু অ্যাজমাতে কিন্তু না, যখন অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা নিয়ে রোগীগুলো আমাদের কাছে আসে সাধারণত তারা হাইপার ভেন্টিলেটিং থাকে। এছাড়া আদার কারণগুলো আছে, নিউমোনিয়া, সেটাও অ্যাকিউট কন্ডিশন, অ্যাকিউট পালমোনারি এম্বোলিজম, সেটাও একটা অ্যাকিউট কন্ডিশন, অ্যাকিউট পালমোনারি ইডেমা, নিউমোথোরাক্স, এগুলো সবই কিন্তু আমাদের অ্যাকিউট কারণ এবং এগুলো লাংসের কারণ। এছাড়াও হ্যাঁ, যদি এলিভেটেড হেমি ডায়াফ্রাম হতে পারে যে কারণ, যেমন তো প্রেগনেন্সি হতে পারে, সিএলডি হতে পারে, সিএলডিতে মেটাবলিজমও কিছুটা অল্টার্ড হয়, এবং আরেকটা হচ্ছে হাই অ্যালটিটিউড। আমরা মনে রাখতে পারি এইভাবে, হাই ডায়াফ্রাম কারা? প্রেগনেন্সি অ্যান্ড সিএলডিতে অ্যাসাইটিস থাকে, ডায়াফ্রাম উপরে উঠে আসে, সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ হয় হাই অ্যালটিটিউডের কিছু আমাদের রেসপিরেটরি সেন্ট্রাল এবং পেরিফেরাল দুইটাতেই কিছু পরিবর্তন হয়, যেটার জন্য হাইপারভেন্টিলেশন হতে পারে, সেটা আমরা পরে আলোচনা করব। তো এই আমাদের সেন্ট্রাল এবং পেরিফেরাল কারণগুলো গেল, এবং আরেকটা আমরা জানি যে কম্পেনসেটরি টু মেটাবলিক অ্যাসিডোসিস, যেমন কোনো কারণে যদি মেটাবলিক অ্যাসিডোসিস হয় তাহলে কম্পেনসেশন হবে। ঠিক আছে, এখন এবিজে চিত্র আমরা জেনেছি যে পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইডটা কমে যাবে এবং পিএইচটা বেড়ে যাবে, বাইকার্বনেট আস্তে 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 আস্তে
কী হতে থাকবে, কমতে থাকবে। যেহেতু রেসপিরেটরি অলরেডি একটা অ্যালকালোসিস শরীরে আছে, বাইকার্বনেট বেশি থাকার প্রয়োজন নাই। বাইকার্বনেট যদি বেড়ে যায় তাহলে আবার অ্যালকালোসিস হবে, অর্থাৎ ডাবল অ্যালকালোসিস হবে। সেক্ষেত্রে পিএইচ অনেক দূরে সরে যাবে। সুতরাং সেক্ষেত্রে কম্পেনসেশনের জন্যই আসলে বাইকার্বনেটটা আস্তে আস্তে কমে যায়, কমে মেটাবলিক অ্যাসিডোসিস তৈরি করে সেই রেসপিরেটরি অ্যালকালোসিসকে কম্পেনসেট করার চেষ্টা করে। এখন যখন প্রক্রিয়াটা প্রথমে শুরু হয় তখন সাথে সাথেই কিন্তু বাইকার্বনেটটা কমতে থাকে না, বাইকার্বনেট নর্মাল থাকে, যেটাকে আমরা নন কম্পেনসেটেড বলি। অর্থাৎ বাইকার্বনেটটা এখানে কম্পেনসেটরি প্যারামিটার, সেটা তখনও কমতে শুরু করেনি, নন কম্পেনসেটেড। সেক্ষেত্রে আমরা কী পাই, পিএইচ বেশি, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম। যখন বাইকার্বনেটটা আস্তে আস্তে কমতে থাকে তখন দেখা যাচ্ছে পিএইচ এবং পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড দুইটাই নর্মাল হতে থাকে, নর্মালাইজ হতে থাকে। এবং যখন ক্রনিক, অর্থাৎ দীর্ঘ কয়েকদিন চলে যায়, বিশেষ করে 3 দিন পরে দেখা যাচ্ছে যে ক্রনিক, তখন কিন্তু আস্তে 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 বাইকার্বনেটটা কমতে কমতে মেটাবলিক অ্যাসিডোসিস সৃষ্টি করে পিএইচটাকে নর্মাল করে দিতে পারে। অর্থাৎ এখানে আমরা সব ধরনের চিত্রই পেতে পারি। অ্যাকিউটের ক্ষেত্রে একবারে খুবই হাইপার অ্যাকিউট, জাস্ট আসলো আপনি সাথে সাথে এবিজি করলেন, তখন কিন্তু আপনি পিএইচ বেশি পাবেন, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম পাবেন এবং বাইকার্বনেট নর্মাল পাবেন, কারণ তখনও কম্পেনসেশন শুরুই হয়নি। যখন আপনার মাঝপথে থাকবে, অর্থাৎ 3 দিনের আগে কিন্তু অ্যাকিউট, অর্থাৎ কয়েক ঘন্টার পরেই যখন কম্পেনসেশনটা শুরু হতে থাকলো, তখন কি হয়, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম থাকবে, পিএইচ বেশি থাকবে, বাইকার্বনেট কম থাকবে। সেটাকে আমরা বলি, তিনটাই অ্যাবনর্মাল, সেটাকে আমরা বলি পার্শিয়ালি কম্পেনসেটেড রেসপিরেটরি অ্যালকালোসিস। আর যখন ক্রনিক হয়ে যাবে 3 দিনের বেশি ইউজুয়ালি, তখন তো রেনাল কম্পেনসেশনও শুরু হয়ে যায়। তখন কি হয়, পিএইচটা কিন্তু আস্তে আস্তে নর্মালাইজ হয়ে যায়। তখন আমরা কি পাবো, পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাইঅক্সাইড কম, বাইকার্বনেটও কম, কিন্তু পিএইচ নর্মাল। ঠিক আছে, অর্থাৎ এবিজিতে বিভিন্ন চিত্র আমরা পাইতে পারি এবং এবিজি দেখে কিন্তু আমরা অ্যাকিউট না ক্রনিক সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারি। ওকে, এখন আমরা ক্লিনিক্যাল ফিচারে একটু আসি। ক্লিনিক্যাল ফিচারে 2 ধরনের ফিচার আমরা পাবো। একটা হচ্ছে আমরা জানি অ্যালকালোসিস সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশন করে। যখন সেরেব্রাল ব্লাড সাপ্লাই কমে যাবে তখন এই ডিজিনেস, লাইট হেডনেস এগুলো কিন্তু শুরু হবে। এবং যত প্রোগ্রেসিভ হবে তখন কিন্তু যত ভ্যাসোকনস্ট্রিকশন তত বেশি হাইপোক্সিয়া, সেরেব্রাল হাইপোক্সিয়া, তখন কিন্তু কনফিউশন, স্ট্রিপর, সেইজার, হ্যালুসিনেশন এগুলো কিন্তু ডেভেলপ করবে। আরেকটা আমরা পেতে পারি, সেটা হচ্ছে টিটানি। কেন? কারণ আমরা জানি একটু আগে আমরা লা শ্যাটেলির নীতি পড়েছি যে কার্বন ডাইঅক্সাইড যদি কমে যায় তাহলে বিক্রিয়া হবে বিপরীতমুখী, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড বেশি থাকার কারণে বাইকার্বনিক অ্যাসিড তৈরি হতো এবং সেখান থেকে হাইড্রোজেন এবং বাইকার্বনেট আয়নটা আমরা পেতাম। কিন্তু যখন কার্বন ডাইঅক্সাইড কমে যাবে তখন এই বিক্রিয়া তো বিপরীতমুখী যাবে, তখন হাইড্রোজেন আয়ন কমতে থাকবে, অর্থাৎ পজিটিভ আয়ন কমতে থাকবে, নেগেটিভ আয়ন বাড়তে থাকবে শরীরের মধ্যে। এটা একটা বাফারিং সিস্টেম। নেগেটিভ আয়ন যত বাড়বে, স্পেশালি অ্যালবুমিন, সেগুলো বাইন্ড করবে কার সাথে, পজিটিভ আয়নের সাথে। এখন হাইড্রোজেন তো কম, তাহলে বাকি থাকে কে, ক্যালসিয়াম, তাহলে ক্যালসিয়ামের সাথে যোগ হবে, তখন হাইপোক্যালসিমিয়া হবে এবং টিটানি হবে। টিটানির ফিচার কি, কার্পোপেডাল স্পাজম এবং প্যারেস্থেসিয়া এগুলো থাকবে। এবং যখন আপনি ট্রিটমেন্ট করবেন, ট্রিটমেন্ট কি, রিব্রিদিং। আপনি যখন রিব্রিদিং করবেন তখন ইনস্পায়ার্ড যে এয়ারটা, আপনি একটা ব্যাগের মধ্যে থেকেই ইনস্পাইরেশন করছেন, সেখানে তো কার্বন ডাইঅক্সাইড বেশি। তো কার্বন ডাইঅক্সাইড যখন শরীরে বেশি যাচ্ছে তখন আবার লা শ্যাটেলির নীতি অনুযায়ী আবার সেই বাইকার্বনেট এবং হাইড্রোজেন আমরা ফেরত পাচ্ছি বেশি বেশি। যখনই হাইড্রোজেনের মাত্রা বাড়ছে, অর্থাৎ অ্যাসিডোসিস বাড়ছে, পিএইচ নর্মাল হচ্ছে, তখন সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশন কমে যাচ্ছে, সেরেব্রাল সিমটমগুলো কমে যাচ্ছে। এদিকে আয়োনাইজড ক্যালসিয়ামগুলো আমরা আরও ব্লাডে বেশি পাচ্ছি, সেগুলো অ্যালবুমিন থেকে মুক্ত হয়ে যাচ্ছে, তখন আমাদের টিটানি, কার্পোপেডাল স্পাজম কমে যাচ্ছে। এবং অবশ্যই আন্ডারলাইং কজগুলোকেই ট্রিটমেন্ট করতে হবে, সেটা সেন্ট্রাল বা পেরিফেরাল যে কজগুলোই থাকুক না কেন সেগুলো আমরা ট্রিটমেন্ট করব। পালমোনারি এম্বোলিজম থাকলে এটা ট্রিটমেন্ট দিব, নিউমোথ্রাক্স থাকলে সেটা আমরা ম্যানেজমেন্ট করব, আমরা নিউমোনিয়া থাকলে সেটার ম্যানেজমেন্ট করব, অ্যাকিউট সিভিয়ার অ্যাজমা হলে আমরা ম্যানেজমেন্ট করব। আমরা কজগুলোকে ট্রিট করতে হবে মাস্ট। শুধু আপনি রিব্রিদিং করেই কিন্তু যে রোগী ভালো হয়ে যাবে তা কিন্তু না। রিব্রিদিং হলে তার সিমটমটা কিছু কমে আসতে পারে, তার এবিজি কিছুটা নর্মালাইজ হতে পারে, বাট রোগী টোটালি অ্যাসিমটোমেটিক হবে না বা রোগী কিন্তু কিউর হবে না। কিউর হওয়ার জন্য আপনাকে অবশ্যই ফার্স্ট লাইন ট্রিটমেন্ট হচ্ছে ট্রিটমেন্ট অফ দ্য আন্ডারলাইং কজ। থ্যাংক ইউ, সকলকে ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে করবেন এবং সবাই দয়া করে সাবস্ক্রাইব করবেন।